নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 17-র প্রশ্নগুলোর সমাধান করব ম্যাথের। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটা বলেছে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1 হলে জলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? তাহলে জলে অক্সিজেনের অনুপাত হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে কত 1, আর কত পরিমাণ আছে সেটা আমি বের করার জন্য কি করব 1/2 + 1, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 1/3। তাহলে জলের অক্সিজেনের শতকরা পরিমাণ কিভাবে পাবো? এই যে অনুপাতটা বেরোলো এর সঙ্গে হচ্ছে 100 দিয়ে গুণ করলে পেয়ে যাব কত অনুপাত, সেটা হচ্ছে 33.13%। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে দুইয়েরটা বলেছে রামের আয় শ্যামের আয়ের চেয়ে 20% বেশি, শ্যামের আয় রামের আয়ের চেয়ে শতকরা কত কম? ধরি শ্যামের আয় হচ্ছে x টাকা, তাহলে যেহেতু রামের আয় শ্যামের আয়ের চেয়ে 20% বেশি, তাহলে রামের আয় কত হবে? যত শ্যামের আয় তার থেকে হচ্ছে 20% বেশি, তাহলে হচ্ছে x + x × 20/100। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে x + 2x / 10, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 10x + 2x / 10, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 12x / 10, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 6x / 5 টাকা। এবারে আয়ের পার্থক্য আমরা কীভাবে পাবো? রামের যত টোটাল আয় সেটা থেকে হচ্ছে শ্যামের আয় যদি বাদ দিই, তাহলে আয়ের পার্থক্য আমি সেখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 6x / 5x / 5 টাকা, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে x / 5 টাকা। তাহলে শ্যামের আয় রামের চেয়ে কম কত? তাহলে আয়ের যে পার্থক্য আছে সেটা ডিভাইডেড বাই হচ্ছে রামের আয় × 100% করলে শ্যামের আয় রামের চেয়ে কম কত সেটা বেরিয়ে আসবে। তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে x / 5 × 5/6x × 100%, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 100/6%, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 50/3%, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 16.3%। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 1-3 বলেছে 2a² b, 4ab² এবং 6a²b² এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কি? সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক বের করার জন্য আমাদের 3টে থেকে লসাগু বের করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমটা লিখলাম, তাহলে প্রথমটাকে ভাঙলে পাই হচ্ছে 2 × a × a × b। দ্বিতীয়টা লিখলাম, দ্বিতীয়টা ভাঙলে পাই হচ্ছে 2 × 2 × a × b। তৃতীয়টা লিখলাম, তৃতীয়টাকে লিখলে ভাঙলে পাই হচ্ছে 2 × 3 × a × a × b × b। এবার নির্ণয় গসাগু কি? দেখো 3টে জায়গাতেই হচ্ছে একটা 2 আছে, তাহলে একটা 2 লিখলাম। তারপরে দেখো 3টে জায়গাতেই একটা a পাবে, তাহলে একটা a লিখলাম, আর 3টে জায়গাতে একটা b পাবে, তাহলে একটা b লিখলাম। সেখান থেকে পাচ্ছি হচ্ছে 2ab। এটা হয়ে গেল আমার নির্ণয় গসাগু। পরে 1-4 বলেছে a + b কে কত দ্বারা গুণ করলে গুণফল a³ + b³ হবে? a³ + b³ সমান কি লিখতে পারি? a + b × a² - ab + b²। তাহলে দেখো a + b এর সঙ্গে আমাদের কি গুণ করলে আমরা a³ + b³ পাবো? এইটা a² - ab + b²। তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। পরে 1-5 বলেছে দুটি বিপ্রতীপ কোণের পরিমাপ যথাক্রমে 3x + 20 ডিগ্রি এবং x + 40 ডিগ্রি হলে কোণ দুটির সমষ্টি কত হবে? এইটা হচ্ছে ছবিটা। তাহলে দেখো যেহেতু বিপ্রতীপ কোণ দুটো হচ্ছে সমান হয়, তাহলে সেই হিসাবে আমরা লিখতে পারি 3x + 20 = x + 40। এবার এটাকে সমাধান করব, তাহলে সেখান থেকে x এর মান পেয়ে যাব। এবারে তাহলে দুটো কোণের মান বেরিয়ে আসবে। একবারে হচ্ছে এই সমীকরণে x এর মানটা বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করব, আর একবার এই সমীকরণে হচ্ছে x এর মানটা বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে প্রথমটা হবে হচ্ছে 50 ডিগ্রি আর দ্বিতীয়টাও হবে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে কোণ দুটোর সমষ্টি কী হবে? এই দুটোর যোগফল হবে। তাহলে 50 ডিগ্রি + 50 ডিগ্রি = হচ্ছে 100 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 1-6 বলেছে ত্রিভুজ ABC এর AB = AC এবং কোণ BAC = 20 ডিগ্রি হলে কোণ ABC এর মান কত? এইটা হচ্ছে ছবিটা। তাহলে এই ত্রিভুজ ABC এর হচ্ছে এই AB আর AC এই দুটো বাহু সমান, তাহলে
সেই অনুসারে আমার ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি আর কোণ এসিবি এই দুটো কোণ সমান হবে, আর এটাকে আমি এক্স ডিগ্রি ধরে নিচ্ছি। তাহলে শর্তানুসারে আবার আমরা কি জানি যে এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আর সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2x ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। আর সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2x ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 160 ডিগ্রি। বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু 160 ডিগ্রি ডিভাইড বাই 2, তার মানে হচ্ছে এক্স ডিগ্রি এর মান বেরোচ্ছে কত 80 ডিগ্রি। তাহলে আমার কোণ এবিসি এর মান হবে হচ্ছে 80 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। দেখো 2-এর 1-এরটা কি বলেছে, একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করো। এই অঙ্কটা দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও। সেখানে দেখবে মডেল 18 পুরো সমাধান করে রাখা আছে। সেখানে দেখো এই 2-এর দাগের 7-এর অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা করে নিও। এবারে 2-এর 1-এর অথবায় বলেছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ মেরামত করেন। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ মেরামত করতে কতদিন সময় লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করো। এই অঙ্কটা দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও। সেখানে দেখবে মডেল সেটের সলিউশনের ভিডিওগুলো রাখা আছে, সেখানে যাও। সেখানে দেখবে মডেল 1-এর সলিউশনের ভিডিওটা পাবে। সেখানে গিয়ে দেখবে 6-এর দাগের 1-এর অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা করে নিও। এবারে 2-এরটা বলেছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে। এই অঙ্কটা দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও। সেখানে দেখবে মডেল 7-এর সলিউশন ভিডিও করে রাখা আছে, সেখানে যাও। সেখানে দেখবে 6-এর 3-এর অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা করে নিও। পরে 2-এর দিকের অথবা বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করো। তো দেখো ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x একক এবং আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে y একক। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে xy বর্গ একক। তাহলে এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলে পরিবর্তিত দৈর্ঘ্য কি হবে, x + 15 ডিভাইড বাই 100 ইন্টু এক্স একক। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে x + 15x ডিভাইড বাই 100 একক, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 115x ডিভাইড বাই 100 একক। আর আয়তক্ষেত্রের প্রস্থ যদি 15% হ্রাস করা হয় তাহলে পরিবর্তিত প্রস্থ কত হবে, যা আমার আয়তক্ষেত্রের প্রস্থ আছে সেখান থেকে হচ্ছে তার 15% বাদ দেবো। তাহলে y মাইনাস 15 মাইনাস 100 ইন্টু y একক, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে y মাইনাস 15y ডিভাইড বাই 100 একক, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 85y ডিভাইড বাই 100 একক। তাহলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, 15% বৃদ্ধি করা পরিবর্তিত দৈর্ঘ্য ইন্টু 15% হ্রাস করা পরিবর্তিত প্রস্থের গুণফল। তাই সেখান থেকে লিখতে পারি 115x ডিভাইড বাই 100 ইন্টু 85y ডিভাইড বাই 100 বর্গ একক, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 23x ডিভাইড বাই 20 ইন্টু 17y ডিভাইড বাই 20 বর্গ একক, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 391xy ডিভাইড বাই 400 বর্গ একক। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হ্রাস পেয়েছে, আয়তক্ষেত্রের টোটাল যা ক্ষেত্রফল সেটা থেকে হচ্ছে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হ্রাস পেয়েছে সেটা পেয়ে যাব। তাহলে xy মাইনাস 391xy ডিভাইড বাই 400 বর্গ একক, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 400xy মাইনাস 391xy ডিভাইড বাই 400 বর্গ একক, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 9xy ডিভাইড বাই 400 বর্গ একক।
অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা হ্রাস পেয়েছে কত, 9xy ডিভাইড বাই 400 হোল ডিভাইড বাই xy ইন্টু 100%, বা সেখান থেকে লিখতে পারি 9xy ডিভাইড বাই 400xy ইন্টু 100%, বা সেখান থেকে লিখতে পারি 2.1/4%। তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা হ্রাস পেয়েছে কত, 2.1/4%। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার দেখো 2-3 কি বলে, দু প্রকার শরবতের প্রথম প্রকারের সিরাপ ও জলের অনুপাত 2:7 এবং দ্বিতীয় প্রকারের ওই অনুপাত 1:5। প্রথম প্রকার শরবতের 27 লিটারের সঙ্গে দ্বিতীয় প্রকার শরবত 18 লিটার মেশালে নতুন মিশ্রণের সিরাপ ও জলের অনুপাত কি হবে? তাহলে প্রথম প্রকার শরবতের সিরাপের আনুপাতিক ভাগাহার কত, অনুপাতে যত সিরাপ পরিমাণ আছে ডিভাইডেড বাই হচ্ছে অনুপাতটা টোটাল যোগফল, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 2/9। আর জলের আনুপাতিক ভাগাহার হচ্ছে অনুপাতে যত জলের পরিমাণ আছে ডিভাইডেড বাই হচ্ছে অনুপাতের টোটাল যোগফল, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 7/9। তাহলে প্রথম প্রকার 27 লিটার শরবতের সিরাপের পরিমাণ কত, 2/9 ইন্টু 27 লিটার, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 6 লিটার। আর জলের পরিমাণ কত, 7/9 ইন্টু 27 লিটার, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 21 লিটার। একইভাবে দ্বিতীয় প্রকার শরবতের সিরাপের পরিমাণের আনুপাতিক ভাগাহার কত, 1/6। ঠিক আছে, মানে দ্বিতীয় প্রকার শরবতের সিরাপের যত পরিমাণ ডিভাইডেড বাই হচ্ছে অনুপাতের টোটাল যোগফল। আর জলের পরিমাণের আনুপাতিক ভাগাহার হচ্ছে দ্বিতীয় প্রকার শরবতে যত অনুপাতে জলের পরিমাণ ডিভাইড বাই হচ্ছে অনুপাতের টোটাল যোগফল, সেখান থেকে পাচ্ছে যে 5/6। তাহলে দ্বিতীয় প্রকার 18 লিটার শরবতের সিরাপের পরিমাণ হচ্ছে 3 লিটার, আর দ্বিতীয় প্রকার 18 লিটার শরবতের জলের পরিমাণ কত হবে, 15 লিটার। ঠিক আছে, মানে এই 1/6 ইন্টু 18 করা হয়েছে, আর এখানে করা হচ্ছে 5/6 ইন্টু 18। এইভাবে এসছে হচ্ছে দ্বিতীয় প্রকার শরবত, তৃতীয় প্রকার 18 লিটার শরবতের সিরাপের পরিমাণ আর জলের পরিমাণ। তাহলে নতুন মিশ্রণের সিরাপের পরিমাণ কি হবে, প্রথম প্রকার শরবতে যত সিরাপের পরিমাণ আছে আর দ্বিতীয় প্রকার শরবতে যত সিরাপের পরিমাণ আছে তার যোগফল, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 9 লিটার। জলের পরিমাণ হচ্ছে প্রথম প্রকার শরবতে যত জলের পরিমাণ আছে যুক্ত হচ্ছে দ্বিতীয় প্রকার শরবতে যত জলের পরিমাণ আছে তার যোগফল, তাহলে হচ্ছে 36 লিটার। তাহলে নতুন মিশ্রণের সিরাপের পরিমাণ ইস্টু জলের পরিমাণ কি হবে, 9:36, আর সেখান থেকে লিখতে পারি হচ্ছে 1:4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপরে অঙ্কটা দেখো কি বলে, 2-3 অথবা একটি গাঁথনির মশলার 72 কিগ্রাতে বালি ও সিমেন্টের অনুপাত হচ্ছে 7:1 ছিল, ওর সঙ্গে আরও কিছু সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের অনুপাত 6:1 করা হলো, তাহলে এক্ষেত্রে কত কিগ্রা সিমেন্ট মেশানো হলো? থাকা গাঁথনির মশলায় বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত আছে হচ্ছে 7:1। তাহলে 72 কিগ্রা মশলায় বালির পরিমাণ কত, এই 72 কিগ্রা মশলার যে অনুপাত আছে পড়ে থাকা গাঁথনির মশলায় বালি ও সিমেন্টের, এর মধ্যে যত বালির পরিমাণ আছে আর এই অনুপাতের টোটাল যোগফল ইন্টু 72, তার সেখান থেকে পাচ্ছে হচ্ছে 63 কিগ্রা। সেরকমভাবে পাচ্ছে হচ্ছে সিমেন্টের পরিমাণ হচ্ছে 9 কিগ্রা। ঠিক আছে, এখানে খালি হচ্ছে এই যে অনুপাতে যত সিমেন্টের পরিমাণ আছে সেইটা ডিভাইডেড বাই হচ্ছে অনুপাতের টোটাল যোগফল ইন্টু 72। এবার আমাদের একটা জিনিস ধরে নিতে হবে যে আরও x কিগ্রা সিমেন্ট মেশালে বালি ও সিমেন্টের অনুপাত হবে হচ্ছে 6:1। এখন সিমেন্টের পরিমাণ হচ্ছে 9 + x কিগ্রা আর বালি ও সিমেন্টের অনুপাত হচ্ছে 63:9 + x। তাহলে শর্তানুসারে লিখতে পারি কি 63 ডিভাইডেড বাই 9 + x ইজ ইকুয়াল টু হচ্ছে 6/1, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 63 ইজ ইকুয়াল টু 6 ইন্টু 9 + x, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 63 ইজ ইকুয়াল টু 54 প্লাস 6x, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে -6x ইজ ইকুয়াল টু 54 - 63, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে -6x ইজ ইকুয়াল টু -9, বা সেখান থেকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু -9 ডিভাইড বাই -6, সেখান থেকে লিখতে পারি হচ্ছে 3/2, বা সেখান থেকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু 3/2, তার মানে হচ্ছে 1.5। তাহলে তিনি 1.5 কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন নতুন যে মশলাটা হয়েছিল সেখানে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। দেখো 2-4 বলেছে 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটির 3/4 অংশ কাটা হয়েছে, বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে? এই অঙ্কটা দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, সেখানে গিয়ে দেখো এই মডেল 18 পুরো সমাধান করে দেওয়া আছে, সেখানে গিয়ে দেখো 2-5 অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব সেখান থেকে তোমরা একটু প্লিজ অঙ্কটা বুঝে করে নিও। পরে 2-4 অথবায় বলেছে কোনো একটি কাজ এ ও বি একত্রে 20 দিনে, বি ও সি একত্রে 15 দিনে এবং
এ ও সি একত্রে 20 দিনে করতে পারে, এ বি ও সি একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে। ধরি রমা ও রোহিত 20 দিনে কাজ করে 1 অংশ, তাহলে রমা ও রোহিত 1 দিনে কাজ করে হচ্ছে 1/20 অংশ। রোহিত রমা 15 দিনে কাজ করে হচ্ছে 1 অংশ, তাহলে রোহিত রমা 1 দিনে কাজ করে হচ্ছে 1/15 অংশ। রমা ও সাব্বা 20 দিনে কাজ করে হচ্ছে 1 অংশ, তাহলে রমা ও সাব্বা 1 দিনে কাজ করে হচ্ছে 1/20 অংশ। তাহলে রমা রোহিত ও সাব্বা একত্রে 1 দিনে কাজ করে হচ্ছে 1/20 প্লাস 1/15 প্লাস 1/20 হোল ডিভাইড বাই 2। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 60 লসাগু হবে, তাহলে 20 3 60, 15 4 60 আর 20 3 60, তাহলে 3 + 4 + 3 হোল ডিভাইড বাই 60 ডিভাইড বাই 2। সেখান থেকে লিখতে পারি হচ্ছে 10 ডিভাইড বাই 120, তার মানে হচ্ছে 1/12 অংশ। রমা রোহিত ও সাব্বা 1/12 অংশ কাজ করে হচ্ছে 1 দিনে, তাহলে রমা রোহিত সাব্বা 1 অংশ কাজ করে হচ্ছে 1 ডিভাইড বাই 1/12 দিনে, তার মানে হচ্ছে 12 দিনে। তাহলে রমা মানে এখানে তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে এই যে রমা ও রোহিত, সেটা তোমাদের প্রশ্ন অনুসার এ আর বি, আর রোহিত ও রমা সেটা হচ্ছে বি আর সি, আর রমা আর সাব্বা সেটা হচ্ছে এ আর সি। ঠিক আছে, তো এই অনুযায়ী এখানে অঙ্কটা দেখে নাও। ঠিক আছে, এখানে নাম ইউজ করেছে আর এখানে হচ্ছে নাম ইউজ করেনি, এ বি সি দিয়ে করেছে, বাকি সমস্ত জিনিসই সেম আছে। সেই জন্য আমি এই অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, এই অঙ্কটা দেখে দেখে তোমরা এই অঙ্কটা করে নিতে পারবে। তাহলে রমা হচ্ছে 1/12 মাইনাস 1/15, তার মানে 1/60 অংশ কাজ করে হচ্ছে 1 দিনে, তাহলে রমা 1 অংশ কাজ করবে কত 1 ডিভাইড বাই 1/60 দিনে, তার মানে হচ্ছে 60 দিনে। আর রোহিত তাহলে 1/12 মাইনাস 1/20 মানে 1/30 অংশ কাজ করে হচ্ছে 1 দিনে, তাহলে রোহিত 1 অংশ কাজ করবে কত দিনে 1 ডিভাইড বাই 1/30, তার মানে হচ্ছে 30 দিনে। সাব্বা হচ্ছে 1/12 মাইনাস 1/20, তার মানে হচ্ছে 1/30 অংশ কাজ করে হচ্ছে 1 দিনে, তাহলে সাব্বা 1 অংশ কাজ করবে কত দিনে 1 ডিভাইড বাই 1/30, তার মানে হচ্ছে 30 দিনে। তাহলে অতএব রমা রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে রমা হচ্ছে 60 দিনে, রোহিত হচ্ছে 30 দিনে আর সাব্বা হচ্ছে 30 দিনে কাজটি করতে পারবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 3 বলেছে দেখো লসাগু নির্ণয় করো যে কোনো একটি। একটা বলেছে 4x স্কোয়ার মাইনাস 1 কমা 8x কিউব মাইনাস 1 কমা 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। প্রথমটা যেটা আছে সেটা লিখে নিলাম, তাই সেখান থেকে কি লিখতে পারি 2x এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবার এটা ফর্মুলায় পড়বে, যেখানে এটা হচ্ছে 2x আর বিটা হচ্ছে 1, তো সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2x প্লাস 1 আর 2x মাইনাস 1। দ্বিতীয়টা লিখলাম 8x কিউব মাইনাস 1, এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় পড়বে, যেখানে এটা হচ্ছে 2x আর বিটা হচ্ছে 1, তাহলে সেই অনুযায়ী লিখছি 2x মাইনাস 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তারপর একটা লিখছি 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, এটা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন হবে। কি করলে আমার 4 আসবে, আমি যদি 2 প্লাস 2 করি তাহলে আসবে, তাহলে 4x স্কোয়ার মাইনাস ইন্টু 2 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1, বা সেখানে লিখতে রয়েছে 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তো দেখো এখান থেকে হচ্ছে 2x কমন যাবে, 2x কমন নিয়ে লিখছি 2x মাইনাস 1, এখান থেকে হচ্ছে মাইনাস 1 কমন যাবে, মাইনাস 1 কমন নিয়ে লিখছি হচ্ছে 2x মাইনাস 1, সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1। এবার হচ্ছে নির্ণেয় লসাগু। লসাগুর ক্ষেত্রে কি দুটো বা তিনটেতে যেটা কমন আছে সেটাকে আগে লিখতে হবে, তারপর যেগুলো পড়ে থাকবে সেগুলো লিখতে হবে। তো দেখো 3 জায়গাতে হচ্ছে 2x মাইনাস 1 কমন পাবে, সেটা লেখা হবে। তারপরে হচ্ছে কিছু কমন নেই, তারপর বাকি যা যা আছে সেগুলো লিখে দেবে। প্রথমটা থেকে নামবে হচ্ছে 2x প্লাস 1, দ্বিতীয়টা থেকে নামবে হচ্ছে এইটা 4x প্লাস 2x প্লাস 1, আর তৃতীয়টা থেকে আসবে হচ্ছে 2x মাইনাস 1। এবার এটাকে আমি একটু সাজিয়ে লিখছি 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইন্টু 2x প্লাস 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে দেখো 3-এর 2-এরটা কি বলেছে, একই লসাগু নির্ণয় করো a b টু দি পাওয়ার 4 মাইনাস 8ab কমা a স্কোয়ার b টু দি পাওয়ার 4 প্লাস 8a স্কোয়ার b কমা a b টু দি পাওয়ার 4 মাইনাস 4ab স্কোয়ার। এই অঙ্কটা দেখবে ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, সেখানে দেখবে মডেল 5-এর পুরো সমাধান ভিডিও করে রাখা আছে, সেখানে যাও, সেখানে গিয়ে দেখবে 3-এর দাগের 2-এর অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি, সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা দেখে করে নিও। এবারে পরে 4-এ বলেছে গসাগু নির্ণয় করো যে কোনো একটি। একটা বলেছে a স্কোয়ার মাইনাস 1 কমা a কিউব মাইনাস 1 কমা a স্কোয়ার প্লাস a মাইনাস 2। তাহলে প্রথমে অঙ্কটা লিখে নিলাম,
তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে সেখান থেকে লিখতে হবে হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান। তারপর 2 নম্বরটা লিখলাম এ কিউব মাইনাস ওয়ান মানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে, এটাকে ফর্মুলায় ফেলবো এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান। তারপরে হচ্ছে 3 নম্বরটা লিখছি এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু। এবার এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করব, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করছি এ স্কোয়ার প্লাস, এটা কি করলে হচ্ছে কিছু নেই মানে এক আছে আর কি, কি করলে আসে আমি যদি 2 মাইনাস 1 করি তাহলে আসবে, তাহলে এ স্কোয়ার প্লাস 2 মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস টু, বা সেখান থেকে লিখতে রয়েছে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস এ মাইনাস টু, বা এখান থেকে দেখো এ কমন যাবে, এ কমন নিয়ে লিখছি এ প্লাস টু ব্র্যাকেট শেষ। তারপরে দেখো এখান থেকে হচ্ছে মাইনাস ওয়ান কমন যাবে, তাহলে মাইনাস ওয়ান কমন নিয়ে লিখছে হচ্ছে এ প্লাস টু, তাহলে আমার এটা হচ্ছে ফাইনাল অ্যান্সারটা হচ্ছে এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস টু। এবার নির্ণয় গসক মানে হচ্ছে তিনটেতেই যেটা কমন আছে সেটা লিখতে হবে, তো দেখো 3 জায়গাতেই পাবে হচ্ছে এ মাইনাস ওয়ান, তাহলে আমাদের নির্ণয় গসক হবে হচ্ছে এ মাইনাস ওয়ান, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে দেখো 4-এর 2-এ কি বলেছে একই, গসাগু নির্ণয় করো ওয়াই কিউব মাইনাস 8 কমা ওয়াই কিউব মাইনাস 4y স্কোয়ার প্লাস 4y কমা ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6। এই অঙ্কটা দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, সেখানে দেখবে মডেল 15 পুরো সমাধান করে দেওয়া আছে, সেখানে যাও, সেখানে গিয়ে দেখবে এই 3-এর দাগের 2-এর অঙ্কটা আর এই অঙ্কটা সেম, ঠিক আছে, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি, সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা করে নিও। এবারে 5-এ বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো, যে কোনো একটি একেরটা বলেছে এক্স স্কোয়ার প্লাস 4ab(x) মাইনাস ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এই অঙ্কটা দেখবে ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, সেখানে দেখবে মডেল 2-এর সমাধানের ভিডিওটা রাখা আছে, সেখানে যাও, সেখানে দেখবে 3-এর দাগে 2-এর অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি, সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা করে নিও। পরে 5-এর 2-এরটা বলেছে একই উৎপাদকে বিশ্লেষণ করো 8a⁴ প্লাস 2a স্কোয়ার মাইনাস 45। তাহলে প্রথমে অঙ্কটা লিখে নিলাম, হয় হচ্ছে 360, তাহলে 360কে ভাঙবে, তাহলে 360কে ভাঙলে কি করলে এই 2 আসবে, আমি যদি 20 মাইনাস 18 করি তাহলে আসবে, তাহলে সেই অনুযায়ী লিখছে হচ্ছে 8a⁴ প্লাস 20 মাইনাস 18 হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস 45, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 8a⁴ প্লাস 20 স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 18 স্কোয়ার মাইনাস 45। তো দেখো এখান থেকে হচ্ছে 4 স্কোয়ার কমন যাবে, 4 স্কোয়ার কমন নিয়ে পাচ্ছে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 5 মাইনাস, এখান থেকে দেখো 9 কমন যাবে, 9 কমন নিয়ে লিখছে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 5, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 9। এটা আবার হচ্ছে সূত্রে পড়বে, এটা যেমন ছিল তেমন লিখে দিলাম ইজিক্যাল টু দিয়ে, এটা হবে হচ্ছে এইটা, এখানটা একটা লাইন আমি লিখেই দিই তোমাদের বুঝতে সুবিধা হবে, এটা হবে হচ্ছে 2 এর হোল স্কোয়ার মাইনাস 3 এর হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে, যেখানে এটা হচ্ছে 2a বিটা হচ্ছে 3, তাহলে হচ্ছে 2a মাইনাস 3 ইন্টু হচ্ছে 2a প্লাস 3, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6 বলেছে সরল করো, যে কোনো একটি একেরটা বলেছে 1/x মাইনাস 1 প্লাস 1/x প্লাস 1 প্লাস 2x/x স্কোয়ার প্লাস 1 প্লাস 4x³ x⁴ প্লাস 1। এই অঙ্কটা দেখবে ভিডিও ডিসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, সেখানে দেখবে মডেল 3-এর সমাধানের ভিডিওটা রাখা আছে, সেখানে যাও, সেখানে গিয়ে দেখো 3-এর দাগের 1-এর অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি, সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা করে নিও। এবারে 6-এর 2-এরটা বলেছে সরল করো a²/x মাইনাস a প্লাস b²/x মাইনাস b প্লাস c²/x মাইনাস c প্লাস a প্লাস b প্লাস c হোল a/x মাইনাস a প্লাস b/x মাইনাস b প্লাস c/x মাইনাস c। এই অঙ্কটা দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, সেখানে দেখবে মডেল 9 পুরো সমাধান ভিডিও করে রাখা আছে, সেখানে তোমরা যাও, সেখানে দেখবে 6-এর দাগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি, সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা দেখে করে নিও। এবারে 7-এ বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, একেরটা বলেছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। এই অঙ্কটা তোমাদের বইয়ের 92 পাতায় উপপাদ্য নম্বর 4 দেখে নাও।
এবারে 7 দিয়ে বলেছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তোমাদের বইয়ের 93 পাতায় উপপাদ্য নম্বর 6 দেখে নাও। এবারে 7-3 বলেছে প্রমাণ করো যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। ওটা দেখবে তোমাদের বইয়ের 75 নম্বর পাতায় উপপাদ্য নম্বর 1 দেখে নাও। পরে 7-4 বলেছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। অঙ্কটা দেখবে তোমাদের বইয়ের 147 পাতায় উপপাদ্য নম্বর 8 দেখে নাও। এবারে 8-এরটা বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1-এরটা বলেছে ত্রিভুজ এবিসি এর অন্তঃস্থ একটি বিন্দু ও প্রমাণ করো যে কোণ বিওসি গ্রেটার দেন কোণ বিএসি। এই অঙ্কটা দেখবে ভিডিও ডিসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, সেখানে দেখবে মডেল 18 পুরো সমাধান করে রেখে দেওয়া আছে, সেখানে যাও, সেখানে গিয়ে দেখবে 8-এর দাগের 2-এর অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা বুঝিয়ে করে নিও। পরে 8-এর বলেছে দেখাও যে ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে যে তিনটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। এই অঙ্কটা দেখবে ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, সেখানে দেখবে মডেল 13 পুরো সমাধান করে রাখা আছে, সেখানে যাও, সেখানে গিয়ে দেখবে 8-এর দাগের 1-এর অথবার অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি, সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা করে নিও। পরে 8-3 বলেছে প্রমাণ করো ত্রিভুজ পিকিউআর এর কোণ পিকিউআর ইজ ইকুয়াল টু কোণ পিআর কিউ, কিউআর বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের মান সমান। এই অঙ্কটা দেখবে ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, সেখানে দেখবে মডেল 8-এর 4-এর অঙ্কটা আর এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি, সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা করে নিও। পরে 8-4 বলেছে একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ, ত্রিভুজটির প্রতিটি কোণের পরিমাপ লেখো। তো দেখো এইটাই হচ্ছে সেই অঙ্কটা, এটা তোমাদের বইয়ের 94 পাতায় প্রয়োগ নম্বর 3। এটা আমি আগে একবার বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, সেই জন্য আর তোমাদেরকে বোঝাচ্ছি না, তোমরা খালি দেখে নাও। ছিল তোমাদের ক্লাস 8 রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 17-এর ম্যাথের প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।